আজ সবার রঙে রং মেশাতে হবে। ওগো আমার প্রিয়, তোমার রঙিন উত্তরীয়, পরো 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 তবে। হ্যাঁ, আজ আমরা বসেছি মহিলা মহল নিয়ে। আজ দোল, আজ রঙের খেলা, আজ সবার রঙে রং মিশিয়ে নিজেকে রঙিন করে তোলার খেলা। মহিলা মহলও সেই কারণে পিছিয়ে নেই। আমরা কথা বলবো আজকে বাংলা সাহিত্যে বসন্ত। এই বিষয়ে আজকে আমরা স্টুডিওতে পেয়েছি সাহিত্যিক প্রতিভা সরকারকে। দিদিকে প্রথমে স্বাগত জানিয়ে নিই আমাদের অনুষ্ঠানে। দিদি, আজকে দোলের এই পুণ্যলগ্নে আপনাকে রঙিন উষ্ণ অভ্যর্থনা আমাদের আকাশবাণীর স্টুডিওতে। অনেক ধন্যবাদ দিদি। আজকে তো কথা হবে বাংলা সাহিত্যে বসন্ত। আপনি কি দিয়ে শুরু করতে চাইছেন? এখন কথাটা হচ্ছে যে যদিও বাংলা সাহিত্যে বসন্ত, কিন্তু আমি সাহিত্যের ছাত্রীও বটে, কিন্তু আমার না আসলে কবিতা পড়তেই বেশি ভালো লাগে। মানে গদ্যের থেকে কবিতা আমার বেশি কাছের, ভালো লাগে বলবো না, বেশি কাছের। সে কারণে আমরা যদি এইভাবে বলি, আপনি দেখুন এটা ঠিক হবে কিনা, যে বাংলা কবিতার মধ্যে বসন্ত কিভাবে এসেছে, কবিদের কাছে কিসের দোতনা নিয়ে বসন্ত এসেছে, এইরকম ভাবে যদি বলি তাহলে হবে তো? একদম একদম, যেটা আপনি বলবেন সবটাই আমাদের কাছে ভীষণভাবে গ্রহণযোগ্য এবং সবটাই খুব সমৃদ্ধ করবে আমাদের সবাইকে। একটা লাইন দিয়ে যদি আপনি একটু শুরু করেন আজকে, বসন্তের কোনো একটা কবিতার লাইন দিয়ে। হ্যাঁ, আমাদের তো সেই রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করতেই হয়। তো রবীন্দ্রনাথের কবিতায় যেমন উনি বসন্তকে আবাহন করে বলছেন যে, হে বসন্ত হে সুন্দর, ধরণীর ধ্যান ভরা ধন, বৎসরের শেষে শুধু একবার মূর্তি ধরো ভুবন মোহন, নব বড় বেশে। কেমন চমৎকার না? কেমন চমৎকার, নব বড় বেশে। মানে বসন্তকে কোন জায়গা থেকে কবি দেখেছেন সেই সময়। বছরের শেষ হলেও একটা নতুন শুরু, সবকিছুরই সূচনা থাকে। যেমন শীতের শুকনো ডালগুলো হঠাৎ করে খুব রঙিন হয়ে ওঠে, ফুলে পাতায় ভরে ওঠে। তো আমরা মূল আলোচনায় যাওয়ার আগে দিদি আপনার কাছে একটু জেনে নিতে চাই যে এই যে বাংলা সাহিত্যে বসন্ত, এটা তো এই আমাদের এই ছোট পরিসরে আলোচনা করা সম্ভব নয়, কিন্তু বসন্ত এবং সাহিত্য শুনলেই কিরম যেন মনের ভেতরে কিরম একটা প্রেমের অনুরণন ঘটে। বসন্ত কথাটার সঙ্গে কেমন প্রেম যেন একদম জড়িয়ে জাপটে রয়েছে। এই যে ভাবনাটা, এটা কি শুধুমাত্র এই বসন্তের একটা সুন্দর আবহাওয়া, তারই একটা প্রতিফলন ঘটে সাহিত্যে এইভাবে, নাকি কবিদের অন্য কোনো ভাবনা থেকেও এই প্রেমের ব্যাপারটা আসে? দেখুন, কবিরা তো খুবই সংবেদনশীল মানুষ হন। ওদের ভেতরটাও যেমন কি বলবো আবেগে সবসময় উছলে ওঠে, বাইরের যে সমস্ত শর্ত সেটাও ওদেরকে সমানভাবে প্রভাবিত করে। তো বসন্ত এমন একটা ঋতু যেখানে তার রং, তার নতুন কিশলয়ের সৌন্দর্য, নতুন মুকুলের উদ্গম, শস্যের আশ্বাস, সব মিলিয়ে মানে গান গেয়ে উঠতে ইচ্ছে করতেই পারে যে বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক। বসন্তকালই হচ্ছে কি কবিকে তাহলে কি মনে করবার সেরা সময়, নাকি অন্য সময় কি তাকে ভুলে থাকা যায়? প্রেম, আপনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে প্রেম আর বসন্ত, এই দুটো নিবিড় সম্পর্ক। হ্যাঁ, মানে কবির কাছে সমার্থক কিনা এইটা বলতে গেলে আমি একটু বিস্তারিতই বলি। কবি তো আসলে সৌন্দর্যের দূত। প্রখর গ্রীষ্মে ধরুন যা কিছু সৌন্দর্যময় তার অনেকটাই শুকিয়ে যায়। বর্ষায় নব অঙ্কুর দেখা দিলেও বাড়িধারা যেন সব ধুয়ে যেতে থাকে, অস্পষ্ট হয়ে যায়। আর শীতের অকরুণ যে নিষ্ঠুরতা, তা তো আমরা মানে সদ্যই কাটিয়ে উঠেছি। তাহলে হারাধনে 10টি ছেলের মধ্যে বাকি রইল বসন্ত। সে কিন্তু ক্ষণকালের খুবই ক্ষণস্থায়ী, আর ক্ষণকালের বলেই হয়তো এত সুন্দর। আর কেজো আনন্দ নয়, অকাজের আনন্দ দিতে সে পারে একা। ধরুন বর্ষাকালে চাষবাস হচ্ছে, শস্য হচ্ছে, না সেই রকম কিছু ভান্ডার পরিপূর্ণ করার ব্যাপার তার নেই। কিংবা ধরুন শীতে বরফ পড়ছে, শীতে নিষ্ঠুরতা, শীতের আবার সব পাতা ঝরে যাচ্ছে না, সেই রকম নিষ্ঠুরতাও তার নেই। তাহলে কি আছে তার আছে আনন্দ, যেটা কিনা ক্ষণস্থায়ী। ওই রবীন্দ্রনাথের ওই কবিতাতেই উনি কিন্তু বলেছিলেন যে, হে বসন্ত হে সুন্দর, হায় হায় তোমার করুণ ক্ষণকাল তরে, মিলাইবে এ উৎসব, এই হাসি এই দেখাশোনা শূন্য নীলাম্বরে। তো এই যে বসন্ত যেটা, সে কিন্তু খুব ক্ষণস্থায়ী।
আর ক্ষণস্থায়ী বলেই তার উৎসব কিন্তু অল্পদিনই টেকে। তো এইখানে আপনার প্রশ্নের উত্তরটা চলে আসছে যে বসন্ত আর প্রেম। আপনার কি মনে হয় না যে প্রেমও মানুষের জীবনে খুব ক্ষণস্থায়ী? মানে প্রেম বলতে আমরা একদম মানে যেটা ক্ষণস্থায়ী সেটাই আমাদের কাছে বেশি আদরের, বেশি আপন হয়ে ওঠে। একদম। আরো আছে, মানে বসন্তকালে যে কটি বৈশিষ্ট্যের কথা আমরা ভাবতে পারি, যেমন অপরূপ সৌন্দর্য, নতুনের আবাহন, আনন্দের আশ্বাস, আবার ক্ষণস্থায়িত্ব। মানবিক প্রেমও কিন্তু তাই। এই যতগুলো আমি বৈশিষ্ট্যের কথা বললাম, আপনি মানবিক প্রেমের মধ্যে কিন্তু সবই খুঁজে পাবেন। আমার ওই জন্য মনে হয় কি যে এত সব সাদৃশ্যের জন্যই বোধহয় সবচাইতে সংবেদনশীল যে মানুষেরা, মানে কবিরা, তাদের কাছে প্রেম আর বসন্ত বারে বারেই সমর্থক হয়ে উঠেছে। একদম খুব সুন্দর বললেন দিদি। যে এবারে দিদি ওই আমরা যে কথা বলছিলাম সেই মূল বিষয়ে ঢুকি, যে বসন্ত কি শুধুই প্রেমের সাহিত্য নাকি অন্য কথাও বলে? বসন্তের দোতন আপনি একটু আগেই যেটা বলেছেন যে কবিদের লেখার মধ্যে কিভাবে আসে। যদি আমরা ধরুন রবীন্দ্রনাথের হরি খেলা কবিতাটি ধরি, আপনি একটু আগে রবীন্দ্রনাথের লাইনই অনেকগুলো বসন্তের বললেন, সেই বসন্তের মধ্যেই কিন্তু হরি খেলাও আসছে। সেখানে কিন্তু আমরা একটা অন্যরকম ঘটনার একটা উৎক্ষেপণ দেখতে পাই ওই বসন্তের আড়ালে। আমি জানতে চাইবো যে বিভিন্ন কবিদের লেখায় কি এই রকম বসন্তকে অন্যভাবে দেখার ঘটনাও ঘটছে? একদম। এটা আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, কেননা বসন্ত যে শুধু প্রেম নয়, বসন্ত যে কখনো কখনো প্রতিরোধ, এইটা কিন্তু আমরা রবীন্দ্রনাথের মধ্যেই মানে অতদিন আগেও দেখেছি। শুধু ঋতুর বর্ণনা নয়, সংস্কৃত কবিদের যে সৌন্দর্যের যে বন্দনা তা নয়, বসন্ত কিভাবে প্রতিরোধ হয়ে উঠেছে হরিখেলা কবিতাতে, সেটা আমি দুটো লাইন বলি। হ্যাঁ, যে ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া বকুল বনে মাতাল হয়ে এলো, বোল ধরেছে আমের বনে বনে, ভ্রমরগুলোকে কার কথা শোনে, গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়ায় এলো মেলো, কেতুনপুরে দলে দলে আজি পাঠান সেনা হরি খেলতে এলো। এই যে বর্ণনাটা ওর কবিতার মধ্যে দেখলাম, এতে তো কিন্তু কোথাও কোনো আসন্ন দুর্যোগের কোনো আভাস নেই না। হরি খেলাটা কিছু দূর এগোতে না আগোতে আমরা দেখলাম যে এই নির্দোষ খেলার মুখোশটা একেবারে খসে গেল, আর তা হয়ে উঠল আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ। যারা নারীর বেশে ফাঁক ছেটাচ্ছিল তারা আমরা অবাক হয়ে দেখলাম সকলেই সৈনিক, একযোগে ঘোমটা খসিয়ে তারা আগ্রাসনকারীকে আক্রমণ করে পর্যুদস্ত করলো। তাহলে বসন্ত ঋতু কখনো কখনো প্রতিরোধের সহায়ক হয়ে উঠতে পারে, আমরা দেখলাম হরিখেলা কবিতায়। তার মানে শুধু প্রেম নয়, বসন্ত কখনো কখনো অপ্রেম, আক্রমণ ইত্যাদিরও বাহক হয়ে উঠতে পারে। এই যে কবিদের কলমে কিভাবে বসন্ত ধরা দেবে এবং সেই সৃষ্টি কিভাবে সাহিত্যকে সমৃদ্ধ করবে, তা তাদের হাতে যেমন থাকে না, তেমন তারা এও জানেন না যে এক একটি সৃষ্টি তারা হয়তো একটা আবেগ থেকে সৃষ্টি করেছিলেন, কিন্তু সেটাই ভবিষ্যতে কালজয়ী হয়ে গেল। এরকম একটি কবিতা আমরা যদি বলি নাজিম হিকমতের জেলখানার চিঠি, সেখানে বসন্তকে বারবার কবি দেখিয়েছেন তার প্রিয়তমাকে চিঠির মাধ্যমে জেলে বসে লিখছেন। আমরা সুভাষ মুখোপাধ্যায়ের অনুবাদে সেইটা খুব ভালোভাবে দেখতে পাই। সেইটা আমি বলতে চাইবো যে এই যে এইভাবে বসন্তকে দেখা, এবং কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখার মধ্যেও আমরা বসন্তকে আর একটা রকম ভাবে দেখতে পাই, এই জায়গাটা যদি আপনি একটু আমাদের বলেন। হ্যাঁ, এই যে বৈপরীত্য বা দ্বন্দ্ব, এইটা হচ্ছে সাহিত্যের প্রাণ। হ্যাঁ, সে কবিতাই হোক কিংবা গদ্য সাহিত্যই হোক, না হলে ধরুন এই যে এক ঢালা আমি কিছু বলে গেলাম, একটা কাহিনী কিংবা কবিতা একটা অনুভূতি প্রকাশে যদি এক ঢালাই হয়ে যায়, তাহলে কিন্তু সেটা উচ্চমানের সাহিত্য হয়ে উঠতে পারে না। সবসময় দ্বন্দ্বের মধ্য দিয়ে তাকে যেতে হয়। যে কোনো উচ্চ মানের সাহিত্যের মধ্যেও আমরা এই দ্বন্দ্ব পাই। তো নাজিম হিকমতের কথা একটু কবিতার আগে ওর সম্বন্ধে একটু জানতে হবে যে তুরস্কের কবি, এত অভিজাত ধনী বংশে জন্মেছিলেন, কিন্তু জীবন উৎসর্গ করেছিলেন সাধারণ মানুষের জন্য। আর সে দীর্ঘ বন্দি জীবন মানে কি, একজন মানুষের আয়ুসীমা যদি ধরুন 70 বছর হয়, তার মধ্যে 56 বছর সব যোগ করলে যা সাজা পেয়েছেন তা ওর জেলখানায় কাটার কথা। তো শেষ অবধি দেশ ত্যাগ করতেও বাধ্য হয়েছিলেন। জেলখানার চিঠিতে আমরা দেখতে পাচ্ছি যে জেলখানার একাকিত্ব, ভয়াবহতা, অন্ধকার, এই নিয়ে তিনি তার প্রিয়তমাকে লিখছেন। কিন্তু তাই নিয়েই কি লিখছেন? না,
জেলের ভেতরে অন্ধকার আর বাইরে হচ্ছে প্রকৃতির চরম উচ্ছ্বাস, এই দুইকে পাশাপাশি রেখেছেন ওই বৈপরীত্য, ওই দ্বন্দ্বের কারণে, যাতে কিনা জেলের ভয়াবহতা, অন্ধকার সবকিছুই আমাদের চোখের সামনে বহুগুণ বেড়ে যায়। আমরা বুঝতে পারি যে কি নিষ্ঠুরতার মধ্যে তিনি দিন কাটাচ্ছেন। কিন্তু সবচাইতে বড় কথা নাজিম হিকমতের যেটা, যে উনি তার প্রেমিকাকে, তার স্ত্রীকে বলছেন, তুমি যেন মৃন্ময়ী বসন্ত, আমার প্রিয়তম মৃন্ময়ী বসন্ত বলছেন, বসন্ত ইনকার্নেট, মানে উনি একেবারে শরীরে বসন্ত ধারণ করে আছেন, মনে বসন্ত ধারণ করে আছেন। কিন্তু জেলখানায় আমাকে বন্দি করে রেখেছে, তোমার থেকে আমাকে অনেক বিচ্ছেদ সহ্য করতে হচ্ছে, তাতে কি আশা কিন্তু কখনো কবি হারাচ্ছে না। উনি বলছেন যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি, সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি, আমাদের সব থেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি, মধুরতম যে কথা আমি বলতে চাই সে কথা আজও আমি বলিনি। ভাবা যায় একটা অন্ধকার জেলের কুঠুরির মধ্যে 56 বছরের জন্য বন্দি একজন মানুষ তার প্রিয়তমাকে স্মরণ করে এই আশাবাদের কথা বলছেন। এখনো উনি বলতে চান, হ্যাঁ, উনি আশা হারাননি, সেইটাই, এখনো বলবো তোমাকে আরো অনেক কথা, সবটাই ভবিষ্যতে আছে তো, সুন্দর একদম, শিশু, সুন্দর সময়, একদম। আচ্ছা, এইখান থেকে যদি আমরা একটু সুভাষ মুখোপাধ্যায়কে দেখে নিই যে কিভাবে তিনি বসন্তকে দেখছেন। হ্যাঁ, সুভাষ মুখোপাধ্যায়ও কিন্তু অপূর্ব অসাধারণ কবিতা লিখেছেন, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্তে। উনি বলছেন কি, যে পাথরে পা ডুবিয়ে একটা কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। গাছটার মানে কচি পাতা তো ধরুন বসন্তে আসবেই, কিন্তু গাছটার পা রয়েছে কোথায়? গাছটার পা রয়েছে পাথরে, মাটিতে নয়। আর বলছেন যে কোকিল তো বসন্তে তো কুহু কুহু ডাকে, আমাদের মানে মাঝরাতেও ঘুম ভেঙে যায়। শহরে তো তা নয়, শহরে হচ্ছে একটা দুটো পয়সা পেলে যে হরবোলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত, তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো, কতগুলো ভয়াবহ দিন, একটা নিষ্ঠুর সময় এই হরবোলা ছেলেটাকে নিয়ে গেছে। এই গাছের নিচের পাথরের বেদি, তবু গাছ তার স্বধর্ম না ভুলে ওই ছোট ছোট পাতা ফুটিয়েছে। মানুষকেও, এটা না একটা মানসিক অবস্থার কথা উনি বলেছেন, একটা ভেঙে না পড়ার মন্ত্র দিয়েছেন, একটা উজ্জীবিত হবার গান শুনিয়েছেন, এই ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। এই যে ওর উচ্চারণের দৃঢ়তা, এটা না একটা মেন্টাল স্টেট, একটা মানসিক অবস্থার কাছে আমাদের নিয়ে যায়, যেটা কিছুতেই ভেঙে পড়তে পারে। কবিদের ভাবনা নিয়ে নিজেরা যদি ভাবতে বসি, অশেষ ভাবনা, সেখানে আর কিছু সীমা থাকে না। এছাড়া যদি আমি বলি, সুভাষ মুখোপাধ্যায় বললাম, নাজিম হিকমত বললাম, রবীন্দ্রনাথ বললাম, এরপরে আপনি কোন কবিকে ধরতে চাইবেন এই বসন্তর সঙ্গে সম্পর্কিত? আমি তো মানে জীবনানন্দের কথা না বলে থাকতেই পারবো না, কারণ বসন্ত প্রথমে ছিল শুধুই সৌন্দর্য, তারপরে আমরা দেখলাম রবীন্দ্রনাথ সৌন্দর্যের সঙ্গে প্রতিরোধও মেশালেন, তারপরে আমরা দেখলাম সেই ধারাতে চলেই আমরা আসছি, নাজিম হিকমত, সুভাষ মুখোপাধ্যায়, সবাই এরা কিন্তু প্রতিরোধকে মিশিয়ে দিয়েছেন বসন্তের সঙ্গে এবং আশাবাদকে। এই আশাবাদের একটা চূড়ান্ত বিন্দু আমরা পাচ্ছি জীবনানন্দ দাশের কবিতায়। হ্যাঁ, বলছেন যে উনি বলছেন, মানে উনি একটা ভাবছেন, একটা কাচের ঘরে শুয়ে আছেন, পাশে সমুদ্র দেখা যাচ্ছে, তার উপর দিয়ে অজস্র ছোট ছোট সাদা পাখি কোথায় যেন উড়ে চলে যাচ্ছে। বসন্তের রাতটা বসন্তের। উনি বলছেন যে শরীরে এসেছে স্বাদ, বসন্তের রাতে চোখ আর চায় না ঘুমাতে। কেন ঘুমোতে চায় না? না, সাগরের জলের বাতাসে আমার হৃদয় সুস্থ হয়। কোথাও জীবন আছে, জীবনের স্বাদ রহিয়াছে, কোথাও নদীর জল রয়ে গেছে, সাগরের তিতা ফেনা নয়। খেলার বলের মতো তাদের হৃদয় এই জানিয়াছে, কোথাও রয়েছে পড়ে শীত পিছে, আশ্বাসের কাছে তারা আসিয়াছে। ওই পাখিরা, তারা এসেছে শীতকে পেছনে ফেলে, শীতের ওই নিষ্ঠুরতাকে পেছনে ফেলে তারা আশ্বাসের কাছে এসেছে, তারা বসন্তের কাছে এসেছে, আর বসন্ত তাদেরকে আশ্বাস দিচ্ছে। এইখানে কিন্তু বসন্ত, ঋতুরাজ বসন্ত একটা প্রতীক হয়ে উঠল, সেটা হচ্ছে একটা
আশার প্রতীক, কখনো আশা হারায় না। আপনি যে পজিটিভিটির কথা বলছেন, মানে আমরা জীবনানন্দের কবিতা আপাত চোখে যখন দেখি তখন মনে হয় ভীষণ নিরাশাবাদী, মৃত্যু চেতনায় ভর্তি, কিন্তু তার আড়ালে উনি যে জীবনের গল্প বলেছেন, উনি যে জীবনের আশ্বাস দিয়েছেন, সেটা আমরা যখন খুঁজতে যাই তখন দেখি ততটা জীবনবাদী কবি হয়তো আর পাওয়া যায় না। জীবনানন্দ দাশের পরে আধুনিক কবিদের সারির মধ্যে আপনি কাকে রাখবেন? ধরুন, আধুনিক কবি তো লিখছে না সবাই, আধুনিকতাও তো একটা মানসিক অবস্থা, সেটা তো বয়স দিয়ে বিচার হয় না। তো আমি না কবি শঙ্খ ঘোষের কথা না আমি একটু বলতে চাই মানে কি, ধরুন বসন্তের এই যা যা আমরা পেরিয়ে এসেছি, প্রতিরোধ কি আশাবাদ, এই সব কি সৌন্দর্য, কি প্রেম, না এইসবের অনুষঙ্গে না, আমি একদম আলাদাভাবে ওনাকে আমি বলতে চাই ওনার কথা। কেননা ওর একটা চিত্রকল্প, এই শঙ্খ ঘোষের যে একটা চিত্রকল্প না, সেটা না আমার আজীবন মনে থাকবে। আমি তো বলেছি যে আমি লিখি গদ্য, কিন্তু আমি পাঠে বেশি মনোযোগী কবিতার। তা চিত্রকল্পের মধ্য দিয়ে এইভাবে যে বসন্ত এবং হত্যা দুইকে মিলিয়ে দেওয়া যায়, এরকমটা না আমি আর কোথাও পেয়েছি বলে মানে এখনই মনে করতে পারছি না। বসন্ত দেখুন এখানে উজ্জ্ব আছে, অনুষঙ্গে কি আছে, শুধু টকটকে লাল কৃষ্ণচূড়ার একটা ফুল। কৃষ্ণচূড়া কখন ফোটে? ওই বসন্তেই ফোটে। হ্যাঁ, তো উনি বলছেন, আমি জানি না, মানে আমি পড়েছি শুনেছি যে ওনারই ক্লাসের একটি ছাত্র ছিল, অধ্যাপক তো যাদবপুরের, ওখানে একটি ছাত্র ছিল তিমির। সে ওই রাজনীতি, সহিংস রাজনীতি করতে গিয়ে ময়দানে তার ছিন্ন মাথা পড়েছিল, আর কবি ওখান দিয়ে যেন যাচ্ছেন, এটা কল্পনাই হয়তো, মনে হচ্ছে যে একটা ফুল, একটা কৃষ্ণচূড়া ফুল পড়ে আছে। তো উনি লিখছেন এই জায়গাটা যে ময়দানে ভারী হয়ে নামে কুয়াশায়, দিগন্তের দিকে মিলিয়ে যায় রুট মার্চ, তার মাঝখানে পথে পড়ে আছে ও কি কৃষ্ণচূড়া, নিচু হয়ে বসে হাতে তুলে নি তোমার ছিন্ন শির তিমির। কি অদ্ভুত না, মানে আমার ভাষা হারিয়ে যায়। হ্যাঁ, সত্যি গায়ে কাঁটা দিয়ে, মানে কবিদের ভাবনা বা চিন্তা বা দেখার ধরন আমাদের আবেগগুলোকে একদম একদম একদম। তো শঙ্খ ঘোষের এই চিত্রকল্পটার উল্লেখ না করলে আমার মনে হয় যে বসন্ত নিয়ে আমাদের কোনো আলোচনাই সম্পূর্ণ হবে না। এরপরে যদি বলি, আবার কোন কবির কথা বলবেন? হ্যাঁ, আমি খুব আধুনিক বয়সে যারা ছোট, আমি সেরকম প্রচুর ভালো কবিতা লেখা হচ্ছে, কিন্তু আমি সব কবিতাই পড়ি, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত কবিতা আসে আমি পড়ি। আমি আজকে শঙ্খ ঘোষেরই ছাত্র সব্যসাচী দেব, তার কথা বলে আমি আলোচনা আজকে, আমাদের মনে হয় না আর সময় হবে আমাদের। এত চমৎকার একটা সনেট লিখেছেন, আপনি যদি বলেন আমি সনেটটা একটু পড়তে চাই। নিশ্চয়ই, একদম। ফাল্গুন বিদায় নিল, তবু আজ চৈত্র পূর্ণিমায় আবার দোলের তিথি, আবার রঙের খেলা বুঝি, পলাশ ফুরলো যদি কৃষ্ণচূড়া এখনো ফোটেনি, বসন্তের বন থেকে শহরের যত গলিঘুজি, ঘুরে ঘুরে ফিরে আসি প্রাত্যহিকে চেনা অচেনায়, রক্তহীন পলেস্তারা খসা এক মৃত শহরের মাঝখানে। ডাউন টাউনে দ্রুত ক্লান্ত ভিড় বাড়ে, চেনামুখ বদলে যায়, এত ক্লান্তি দিন যাপনে। তবুও এ শহরে আজ চাঁদ ওঠে, কোথা থেকে মনকে হাওয়া এসে ছুঁয়ে যায়, দেখি আজ তোমার শরীরে আবিরের লাল আভা, মনে হয় আরো কিছুদিন তাহলে বাঁচাই যায়, কিছুটা একাই হয়ে ভিড়ে এমন বিষণ্ণ দোল, পূর্ণিমার চাঁদে কিছু ছায়া, তবুও তোমার কাছে ফিরে আসি এমন বেহায়া। আপনি দেখুন এই কবিতাটা সেই দ্বন্দ্ব বৈপরীত্যের কথা আমি যা বলেছিলাম আছে, মৃত শহর, সেখানে রক্তহীন পলেস্তারা, তবুও সেখানে কৃষ্ণচূড়া ফুটছে, সেখানে আমরা দেখছি চাঁদ উঠছে, হাওয়ায় সে ছুঁয়ে যাচ্ছে, প্রেম। শেষে আমরা ওই যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই চলে আসছি, হ্যাঁ, তোমার শরীরে আবিরের লাল আভা। তাহলে এত ক্ষিণ্ণতার মাঝখানেও বোধহয় আর কিছুদিন বাঁচাই যায় না। আর দোল বিষণ্ণ, ঠিক কথা, পূর্ণিমার চাঁদে কিছু ছায়া, ঠিক কথা,
তবুও তোমার কাছে ফিরে আসি এমন বেহায়া। মানে এই যে একটা রসবোধ, শেষটায় একটা মানে চাওয়াটা, একদম একদম নিজেকে, নিজের জন্য কিছু চাওয়া এইভাবে। কিন্তু এই হাসির মধ্যেও একটা প্রচন্ড একটা কারুণ্য নিজের প্রতি, মানে পরিস্থিতির প্রতি যে লুকিয়ে আছে, মানে পরিস্থিতির শিকার হয়েই কিন্তু আজকে এই কারুণ্যের অধিকারী হয়েছে। একদম নিজের দিকে তাকিয়ে আমি হাসছি ঠাট্টা করে, তার মধ্যে সে হাসিও আমার করুণ। একদম। তো এই সমস্ত ব্যাপারগুলো মিশিয়ে না বসন্ত সত্যি ঋতুরাজ আমার মনে হয়। আর মানে তার মতো বোধহয় আর কাউকে নিয়ে, আর কোনো ঋতুকে নিয়ে কবিরা এত উতলা হননি, এত বিপরীতধর্মী আসেনি। আপনি একদম কথাটা এসেছেন, বিপরীত ধর্মী কবিতা আসেনি কতটুকুই বা আমরা জানছি। দিদি, এইবার একটু আপনার নিজের কথায় আসি, যে আপনি বসন্তকে নিজের লেখায় কিভাবে দেখেন বা কিভাবে দেখাতে চান আমাদের, আমরা কিভাবে পাবো আপনার লেখায়? আমি বসন্ত নিয়ে ঠিক আলাদা করে যে কিছু কখনো ভেবেছি এইরকম মনে আমার হয় না। আমি প্রেম নিয়ে ভেবেছি, আমি সম্পর্ক নিয়ে ভেবেছি, আমি সমাজ নিয়ে ভেবেছি, কিন্তু বসন্তের পরিপ্রেক্ষিতে তাদেরকে স্থাপন করে যে কিছু লেখা এইরকম আমি সচেতনভাবে কখনো করেছি বলে আমার মনে হয় না। তো আর রেশম বিদ্রোহ নিয়ে আমি একটি উপন্যাস শেষ করলাম, তাইতে ওই বসন্তের কিছু অনুষঙ্গ এসেছে, সেটা আর এখন আমি বলছি না। কিন্তু আপনি আমাকে একটা খুব ভালো একটা আইডিয়া দিলেন, একটা চিন্তা দিলেন, যে বসন্তকে মনের পরিপ্রেক্ষিতে রেখে আমি কোনো গল্প কিংবা কোনো অধ্যায় উপন্যাসের কিছু লিখতে পারি কিনা, এটা আমি এখন একটু সচেতনভাবে ভেবে দেখব। আমরা তাহলে অপেক্ষায় থাকলাম আপনি কি আনছেন আমাদের জন্য নতুন উপহার, সেটার জন্য আজকে। আর আমাদের এই সীমিত সময়ে আলোচনাকে তো শেষ করতেই হয়, তবে শেষ করার আগেও কিছু আবার বলার থাকে। আপনি আজকে এই দোলের দিনে আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বার্তা দেব যে খুব আনন্দ করুন, মনের সমস্ত ভার নামিয়ে রেখে, কারণ ওই ক্ষণস্থায়িত্ব, জীবন তো খুবই ক্ষণস্থায়ী, খুবই কঠিন যা পরিস্থিতি, যা পরিবেশ, তাতে তবুও বলবো আনন্দ করুন, শালীনতা বজায় রেখে আনন্দ করুন, এবং কারো যাতে অসুবিধে না হয় এইভাবে অসুবিধে না ঘটিয়ে মনের আনন্দে খেলুন। আবির মাখানোতে খুব আনন্দ আছে, খুবই আনন্দ আছে। একদম। আজকে কিন্তু শ্রোতা বন্ধুরা, আমরা দিদির গালেও দুফোঁটা আবির কিন্তু মাখাবো স্টুডিওতে, আপনারাও খেলুন। আজকে এখানেই ইতি টানতে হচ্ছে দিদি। আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে আমরা নিশ্চয়ই বসবো, আপনি আবার আসবেন। অনেক ধন্যবাদ দিদি আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। নমস্কার। নমস্কার।